আজকে আমরা অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল অধ্যায়ের দ্বিতীয় যে অংশ ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন, সেই জলবায়ু পরিবর্তনের অন্তর্গত ক্লাইমেটিক ক্লাসিফিকেশন বা জলবায়ু শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা আলোকপাত করব। দেখো, পৃথিবীর যে অক্ষাংশগত বিস্তৃতি, তার উচ্চতার প্রভাব, পাহাড়ের ঢাল, সমুদ্র থেকে দূরত্ব, মৃত্তিকার প্রকৃতি প্রভৃতি তারতম্যের জন্য পৃথিবীর সর্বত্র জলবায়ু কিন্তু একই রকম বা সম প্রকৃতির নয়। এই জলবায়ুর তারতম্যের কারণে মানুষ, স্বাভাবিক উদ্ভিদ, বিভিন্ন জীবজগতের উপর প্রভাব কিন্তু দেখা যায়। এই জলবায়ুর তারতম্য প্রথম লক্ষ্য করেছিলেন আবহবিদ হান্টিংটন, এডমন্ড ডেমোলিজ, এলেন চার্চিল স্যাম্পল, এই প্রমুখ জলবায়ু বিজ্ঞানীগণ। এর প্রভাব পৃথিবীর বিভিন্ন জলবায়ুকে তাদের যে নির্দিষ্ট অবস্থান, সে অবস্থানকেই সুস্পষ্ট করে তুলেছে। পরবর্তীকালে আবহাওয়া বিজ্ঞানীরা, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোপেন, থর্নথয়েট, ট্রিয়র্দা প্রমুখ, এই জলবায়ুর প্রভেদে গড়ে ওঠা স্বাভাবিক উদ্ভিদের যে প্রকৃতির তারতম্য, সেই তারতম্যের উপর ভিত্তি করেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জলবায়ুর শ্রেণীবিভাগ তারা করেছেন। এবার আমরা যে জলবায়ু অঞ্চল, সেই জলবায়ু অঞ্চলের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা সম্পর্কে একটু জেনে নেব। পৃথিবীর এক বা একাধিক প্রকৃতির বিভিন্ন প্রাকৃতিক যে উপাদান, সেগুলো যেমন ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, সাংস্কৃতিক বিভিন্ন উপাদান, ধর্ম, ভাষা, অর্থনৈতিক বিভিন্ন উপাদান, কৃষি, শিল্প, যখন প্রায় একই প্রকার বৈশিষ্ট্যযুক্ত স্থানগুলিকে একত্রে আমরা অঞ্চল বা রেজিয়ন বলে চিহ্নিত করি। ঠিক একইভাবে পৃথিবীর কোনো বিস্তৃত অঞ্চলের জলবায়ুর যে উপাদানগুলি, উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা, বাষ্পীভবন, অধঃক্ষেপণ, এইগুলোর চরিত্র মোটামুটি একই বা সম প্রকৃতির যদি হয়, তখন সেই বিস্তৃত অঞ্চলকেই আমরা জলবায়ু অঞ্চল বলে থাকি। এই জলবায়ু অঞ্চলে উষ্ণতা, বৃষ্টিপাত এর তারতম্যের উপর ভিত্তি করে সাধারণত নির্ণয় করা হয়। একটি জলবায়ু অঞ্চলে একই প্রকার স্বাভাবিক উদ্ভিদ সাধারণত জন্মে থাকে, তাই স্বাভাবিক উদ্ভিদকে কোনো জলবায়ু অঞ্চলে একটা প্রতিফলক হিসাবে চিহ্নিত করা হয়। এইভাবে আবহাওয়া এবং জলবায়ুর যে উপাদান, সেই উপাদানগুলি যখন একই প্রকার বৈশিষ্ট্য, তাদের মধ্যে সম্পর্কের ভিত্তিতেই পৃথিবীর বিভিন্ন অংশে সৃষ্ট জলবায়ুকে সীমিত সংখ্যক কয়েকটি প্রধান জলবায়ুতে বিভক্ত করার যে ভিত্তি বা যে প্রক্রিয়া, তাকেই জলবায়ুর শ্রেণীবিভাগ বলা হয়ে থাকে। জার্মান আবহাওয়াবিদ এবং উদ্ভিদ বিজ্ঞানী ভ্লাদিমির কোপেন 1901 সালে প্রথম বিশ্ব জলবায়ুর যে শ্রেণীবিভাগ, সে শ্রেণীবিভাগ তিনি করেছেন এবং পরে 1918 সালে এর পরিবর্তন এবং পরিমার্জন করে তিনি দ্বিতীয় শ্রেণীবিভাগটা করেছিলেন এবং সর্বশেষে 1936 সালে পৃথিবীর জলবায়ুর যে শ্রেণীবিভাগের একটা চূড়ান্ত তথা তৃতীয় সংস্করণ তিনি প্রকাশনা করেছেন। এইভাবে 1936 খ্রিস্টাব্দে কোপেন জলবায়ুর যে চূড়ান্ত সংস্করণ তিনি প্রকাশ করেছেন, তার যে প্রধান ভিত্তি, সে প্রধান ভিত্তি ছিল গড় মাসিক উষ্ণতা ও মোট বৃষ্টিপাতের বার্ষিক বন্টন। মানে স্বাভাবিক উদ্ভিদ যে মানচিত্র, সে মানচিত্র 1874 সালে অনুসরণ করেছেন, যা উষ্ণতার এবং আর্দ্রতার উপরেই ভিত্তি করে করা হয়েছিল। কোপেনের মতে স্বাভাবিক উদ্ভিদ কোনো অঞ্চলের জলবায়ুর সামগ্রিক যে চরিত্র, সেই চরিত্র কিন্তু নির্ধারণ করে থাকে। এছাড়া তিনি বাষ্পীভবনের মাত্রা, অধঃক্ষেপণের যে কার্যকারিতা, সেই কার্যকারিতাকে বিশেষ গুরুত্ব তিনি দিয়েছিলেন। এইভাবে বিশ্ব জলবায়ুকে তিনি প্রধান তিনটি গোষ্ঠীতে ভাগ করেছিলেন। একটা হচ্ছে উদ্ভিদের সঙ্গে সম্পর্কিত শ্রেণীবিভাগ, যেমন কোপেন এবং মিলারের শ্রেণীবিভাগ,
তারপরে হচ্ছে জলীয় পদার্থের বাজেট ভিত্তিক শ্রেণীবিভাগ। এক্ষেত্রে থরথয়েট এর শ্রেণীবিভাগটা বেশি উল্লেখযোগ্য। তারপরে আরেকটা হচ্ছে উৎপত্তি এবং বায়ু সঞ্চালন ভিত্তিক শ্রেণীবিভাগ, যেটি সাধারণত জলবায়ু বিজ্ঞানী ফন এই শ্রেণীবিভাগটা করেছিলেন। আমরা কোপেনের যে বিশ্ব জলবায়ু শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগ সম্পর্কেই একটু আলোকপাত করব। প্রথমেই বলেছিলাম যে জার্মান আবহাওয়াবিদ এবং একদিকে তিনি উদ্ভিদ বিজ্ঞানীও বটে অধ্যাপক ভ্লাদিমির কোপেন এই 1901 সালে তিনি প্রথম এই জলবায়ুর শ্রেণীবিভাগটা করেছিলেন। তারপর 1918 সালে পরিমার্জন করেছেন এবং সর্বশেষে যেটা করেছিলেন 1936 খ্রিস্টাব্দে। তার যে চূড়ান্ত সংস্করণ একটা প্রকাশিত হয়, যার টাইটেলটা ছিল দ্য জিওগ্রাফিসেন সিস্টেম ডার ক্লাইমেট, একটা প্রবন্ধ। তাহলে এইভাবে তিনি কোপেন 5টি ইংরেজি বড় অক্ষর বা ক্যাপিটাল লেটার ABCDE দ্বারা প্রধান জলবায়ু এবং 4টি ইংরেজি ছোট অক্ষর যেমন FSWM, এইভাবে W এবং W1 এই দ্বারা শুষ্ক এবং 4টি ইংরেজি বড় অক্ষর SWTF দ্বারা শীতল বা শীতলতা বা শুষ্কতা। তারপরে হচ্ছে HK ABCDN এর দ্বারা উষ্ণতা বোঝাতেও তিনি প্রতীক চিহ্নের উপর ব্যবহার করেছিলেন। এইভাবে 11টি গুরুত্বপূর্ণ যে উপজলবায়ু, সেই উপজলবায়ু অঞ্চলেও তিনি নির্দেশ করেন। এইভাবে উপজলবায়ু অঞ্চলকেও তার কয়েকটা ভাগে ভাগ করেছেন এবং প্রতিটি জলবায়ু যে উদ্ভিদ সীমানা, সেই উদ্ভিদ সীমানা দ্বারাই চিহ্নিত হওয়ায় এই উদ্ভিদের বৈশিষ্ট্যকে দেখেই তিনি জলবায়ুর যে প্রকৃতি, সেই প্রকৃতিও কিন্তু আমরা অনেক সময় নির্ধারণ করতে পারি। এইভাবে ABCD 3টে উপবিভাগ, যেমন F শুষ্ক ঋতুহীন অবস্থা, S শুষ্ক গ্রীষ্ম এবং W শুষ্ক শীত, এবং ক্যাপিটাল B এর উপবিভাগ S স্টেপ জলবায়ু, আর W হচ্ছে মরু, এবং E এর উপবিভাগ রয়েছে T তুন্দ্রা জলবায়ু, এবং F হচ্ছে চির তুষারাবৃত যে অঞ্চল, সেই অঞ্চলকে চিহ্নিত করা হয়। এইভাবে দেখো তোমাদের ছকে এখানে কোপেন নির্দেশিত যে জলবায়ুর যে পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগের তালিকাটা দেওয়া আছে। A হচ্ছে আর্দ্র ক্রান্তীয় জলবায়ু, B হচ্ছে শুষ্ক জলবায়ু, C হচ্ছে মধ্য অক্ষাংশীয় জলবায়ু বা যেটাকে বলা হয় নাতিশীতোষ্ণ জলবায়ু, আর D হচ্ছে মধ্য অক্ষাংশীয় বৃষ্টিবহুল জলবায়ু, আর E হচ্ছে মেরু জলবায়ু। এইভাবে প্রত্যেকটা 5টি শ্রেণীবিভাগের প্রত্যেকটা একটা উপবিভাগ রয়েছে। যেমন দেখো AF এটা হচ্ছে চিরহরিত অরণ্য দেখার প্রধান। তারপর হচ্ছে AM ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, AW হচ্ছে ক্রান্তীয় সাভানা। এই প্রত্যেকটা উপজলবায়ুর যে বৈশিষ্ট্য এবং কোথায় কোথায় লক্ষ্য করা যায় সেগুলো তোমাদের ছকে দেওয়া আছে। ঠিক একইভাবে দেখো B যে শুষ্ক জলবায়ু, তার আবার দুটো উপবিভাগ রয়েছে। একটা হচ্ছে BS স্টেপ জলবায়ু, আর BW হচ্ছে মরু জলবায়ু। সেরকম ঠিক একইভাবে C বা এটা নাতিশীতোষ্ণ মধ্য অক্ষাংশীয় জলবায়ু, তার আবার 3টে উপবিভাগ রয়েছে। CF পশ্চিম ইউরোপীয় সামুদ্রিক জলবায়ু, CS ভূমধ্যসাগরীয় জলবায়ু, CW চৈনিক জলবায়ু। দেখো D যেটা মধ্য অক্ষাংশীয় বৃষ্টি জলবায়ু, এর 3টে উপবিভাগ রয়েছে। DF শীতল পূর্ব উপক্রান্তীয় উপকূলীয় জলবায়ু, DS হচ্ছে তৈগা জলবায়ু, DW হচ্ছে মহাদেশীয় ধরনের জলবায়ু। এরপর হচ্ছে E যেটা মেরু জলবায়ু। এই মেরু জলবায়ুর আবার দুটো উপবিভাগ রয়েছে। ET হচ্ছে তুন্দ্রা জলবায়ু, আর EF হচ্ছে চির তুষারাবৃত জলবায়ু অঞ্চল। তাহলে এইভাবে প্রত্যেকটা প্রধান যে 5টে জলবায়ু অঞ্চল রয়েছে, যে 5টি জলবায়ুর প্রত্যেকটা উপবিভাগ রয়েছে, কোন কোন জলবায়ুর নাম, তাদের বৈশিষ্ট্য, অবস্থান এবং কোন কোন স্বাভাবিক উদ্ভিদ সেখানে লক্ষ্য করা যায় তোমাদের ছকে দেওয়া আছে। খুব সহজভাবে দেওয়া আছে, একবার দেখলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে।
এরপরে আমরা পৃথিবীর জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগ, সেই জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোকপাত করব। বিভিন্ন আবহাওয়াবিদ, তার জীববিজ্ঞানীগণ এই বিশ্ব জলবায়ু শ্রেণীবিভাগ অনুসরণ করেছেন এবং তারা উষ্ণতা, বৃষ্টিপাত, স্বাভাবিক উদ্ভিদ, ভূমির উচ্চতার ভিত্তিতে সারা পৃথিবীর তথা উভয় গোলার্ধের 7টি বৃহৎ জলবায়ু অঞ্চল এবং 5টি মুখ্য জলবায়ু অঞ্চলে ভাগ করেছেন। সেগুলো একটু দেখবো আমরা। দেখো, প্রথমটা হচ্ছে উষ্ণমণ্ডল। সেই উষ্ণমণ্ডলের অন্তর্গত যে বৃহৎ জলবায়ু অঞ্চল রয়েছে নিরক্ষীয় অঞ্চল, তারপর হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। সেই নিরক্ষীয় অঞ্চলের মধ্যে প্রধান হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, আর ক্রান্তীয় যে অঞ্চল সেই ক্রান্তীয় অঞ্চলের মধ্যে ক্রান্তীয় মৌসুমী, ক্রান্তীয় সাভানা, আর হচ্ছে উষ্ণমরু জলবায়ু। তারপরে হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। সে নাতিশীতোষ্ণ মণ্ডলে আবার দুটো বিভাগ রয়েছে বৃহৎ জলবায়ু, একটা হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল আর একটা হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল। এবার উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে যেগুলো রয়েছে, প্রথম হচ্ছে চীন দেশীয় আর্দ্র ক্রান্তীয় উপক্রান্তীয়, তারপর হচ্ছে স্টেপ বা শুষ্ক মহাদেশীয়, তারপরে হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এরপর শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের মধ্যে মাঞ্চুরিয়ান বা লরেন্সীয় জলবায়ু অঞ্চল, নাতিশীতোষ্ণ মরু জলবায়ু অঞ্চল এবং ব্রিটিশ বা পশ্চিম প্রান্তীয় প্রকৃতির জলবায়ু। এরপর হচ্ছে হিমমণ্ডল। সেই হিমমণ্ডলের মধ্যে প্রথম দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে মেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চল আর একটা হচ্ছে মেরুদেশীয় অঞ্চল। এবার এই মেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চলের মধ্যে প্রধান জলবায়ু অঞ্চল হচ্ছে তৈগা জলবায়ু অঞ্চল, আর মেরুদেশীয় জলবায়ুর অন্তর্গত তুন্দ্রা জলবায়ু অঞ্চল এবং চির তুষারাবৃত জলবায়ু অঞ্চল। আরও একটা হচ্ছে পার্বত্য জলবায়ু অঞ্চল। এই পার্বত্য অঞ্চলের মধ্যে প্রধান ভাগ হচ্ছে পার্বত্য বা উচ্চভূমি অঞ্চল। সেই উচ্চভূমি অঞ্চলের মধ্যে ক্রান্তীয় পার্বত্য জলবায়ু এবং মধ্য অক্ষাংশীয় পার্বত্য জলবায়ু। এবার আমরা পৃথিবীর প্রধান যে কয়েকটি জলবায়ুর অঞ্চলের কথা বলা হলো সেগুলোকে আমরা সম্পর্কে আলোকপাত করব। দেখো, প্রথম যে শ্রেণীবিভাগ সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এটাকে ইকুয়েটোরিয়াল ক্লাইমেট বলা হয়, যা কোপেনের যে শ্রেণীবিভাগ সেই শ্রেণীবিভাগের হচ্ছে এ এফ, যা ক্যাপিটাল এ এবং স্মল লেটারের এফ, এই দ্বারা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে চিহ্নিত করা হয়। তোমরা জানো যে নিরক্ষীয় জলবায়ুর যে অবস্থান সেটা হচ্ছে নিরক্ষরেখার ওই পাশে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশ বরাবর সারা বছরই সেখানে কি উষ্ণ আর্দ্র, সেখানে ঋতু বৈচিত্র্যহীন একঘেয়ে ক্রান্তীয় জলবায়ু অঞ্চলকে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বলে। এবং দুই ক্রান্তীয় রেখার যেমন 33.5 ডিগ্রি উত্তর এবং 33.5 ডিগ্রি দক্ষিণ, এর মধ্যে সারা বছর ধরে উষ্ণতা, পর্যাপ্ত বৃষ্টিপাত, উচ্চ আর্দ্রতার জন্য এখানে ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু বিরাজ করে, এটা বলা হয়ে থাকে। এবং এই ক্রান্তীয় মণ্ডলেই উচ্চ উষ্ণতা ও আর্দ্রতার জন্য এখানে চিরসবুজ গভীর বনভূমির সৃষ্টি হয়েছে, সেই জন্য একে আবার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু বলা হয়ে থাকে। দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকায় এই জলবায়ুর যে বৈশিষ্ট্য সেটা আদর্শরূপে প্রতিফলিত হওয়ায় একে আমাজনীয় জলবায়ু বলা হয়ে থাকে। এবার এই প্রধান যে মহাদেশগত অবস্থান, সেই মহাদেশগত অবস্থানের মধ্যে যেমন দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকার ব্রাজিল, পেরু, বলিভিয়া, ইকুয়েডর, কলম্বিয়া, আফ্রিকার কঙ্গো অববাহিকা, এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরিয়ানা, জায়া, ব্রুনে, ফিলিপাইন্স, ওশিয়ানিয়া মহাদেশের নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া ও পলিনেশিয়ার দ্বীপপুঞ্জে সাধারণত এই জলবায়ু লক্ষ্য করা যায়। আর এছাড়াও কিছু কিছু গৌণ অঞ্চল রয়েছে, যেমন আফ্রিকার সিয়েরা লিওন, গিনি, ঘানা, কোত দ্য আইভরি, নাইজেরিয়া, লাইবেরিয়া, লেবেন, টোগো, বুর্কিনা ফাসো, তোমার যে পূর্ব উপকূলের কেনিয়া, তানজানিয়া, জাঞ্জিবার, পেম্বা, মাদাগাস্কার। আর এশিয়ার মধ্যে শ্রীলঙ্কার দক্ষিণাংশ এবং ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিম ঘাটের পশ্চিম ঢালে
এই নিরক্ষীয় জলবায়ুর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এবার আমরা নিরক্ষীয় জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্য সে সম্পর্কে জানবো। প্রথমটা হচ্ছে এই অঞ্চলে কিন্তু দুই ধরনের যে আয়নবায়ু অর্থাৎ উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু পরস্পর সেখানে মিলিত হয় এবং বিচ্ছিন্নভাবে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম সৃষ্টি হয়। এখানে কি সারা বছর কি একঘেয়ে নিরক্ষীয় জলবায়ু অর্থাৎ এখানে কোনো ঋতু বৈচিত্র্য কিন্তু লক্ষ্য করা যায় না। একটাই ঋতু সেখানে বিরাজ করে, সেটা হচ্ছে গ্রীষ্মকাল এবং উষ্ণ আর্দ্র জলবায়ু। উষ্ণতার বৈশিষ্ট্য ক্ষেত্রে এখানে হচ্ছে বাৎসরিক গড় উষ্ণতা থাকে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস, আর দৈনিক উষ্ণতার অধিক প্রায় 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। রাতে বিকিরণজনিত কারণে তাপমাত্রা প্রায় 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এবং বৃষ্টিপাত বুঝতে পারছো এখানে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এখানে প্রতিদিন বিকেল 4টার পর পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়। সেটা হচ্ছে একটা বিশেষ নামে চিহ্নিত করা হয়, সেটা 4 o'clock রেন বলা হয়। তারপরে এখানের যে বার্ষিক গড় বৃষ্টিপাত সেটা হচ্ছে 150 থেকে 250 সেন্টিমিটার, এবং বেশিরভাগটাই যে বছরে 200 থেকে 300 দিন বর্ষানুভূত দিন থাকে। এবং আমাজন অববাহিকার বেলেম শহরে গড় বার্ষিক বৃষ্টিপাত প্রায় 240 সেন্টিমিটার বা 39 সেন্টিমিটার, এবং বর্ষণ দিনের সংখ্যা প্রায় 243 দিন। এবং বৃষ্টিপাতে কিন্তু এখানেও অসম বন্টন লক্ষ্য করা যায়, অর্থাৎ এই জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত সর্বত্র সমান কিন্তু হয় না। স্থলভাগের তুলনায় জলভাগে বৃষ্টিপাত বেশি হয়। যেমন পেরুর ইকুয়েটসে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 260 সেন্টিমিটার এবং আকাশের পরিমাণ প্রায় 365 সেন্টিমিটার। এখানেও কিন্তু অনেক সময় পরিচলন বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত সহ ঝড় সেখানে সংঘটিত হয়। আর এখানে আরও একটা মেঘাচ্ছন্নতার বৈশিষ্ট্য আছে কি, যে বর্ষব্যাপী এখানে মেঘাচ্ছন্নতা বা আন্তঃক্রান্তীয় যে মিলনাঞ্চল বা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা ITCZ, এখানেও স্তূপ বা নিম্বাস বা নিরদ স্তূপ মেঘ বা কিউমুলো নিম্বাস মেঘে সারা বছর আকাশ ঢাকা থাকে, এবং সাধারণত দুপুর 3টের পর আকাশ সম্পূর্ণভাবে কালো মেঘে ঢাকা পড়ে যায়। এবং বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টির পর আকাশ একবারে নির্মল আকাশ দেখা যায়। যেমন ইন্দোনেশিয়ার পাদাং শহরে এর নিদর্শন প্রায়ই লক্ষ্য করা যায়। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ সম্পর্কে। এই যে লম্ব সূর্যকিরণ এবং অধিক উষ্ণতার কারণে এখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। জলীয় বাষ্প হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে যায় এবং সেখানে স্থায়ী একটা নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি করে। এখানে বায়ুর চাপ, সে গড় চাপটা হচ্ছে 1008 থেকে প্রায় 1012 মিলিবার, এবং এখানে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু যখন মিলিত হয় সে নিম্নচাপ অঞ্চলে আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল বা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা ITCZ জোন এখানে সৃষ্টি হয়। তারপরে সারা বছর এই অঞ্চলে উচ্চ উষ্ণতা থাকে বলে এখানে বায়ুর যে চাপের ঢাল সে ঢালটা কম থাকে এবং বাতাস গতিহীন থাকে। তাই এই অঞ্চলে যে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম, সেই ডোলড্রামের সৃষ্টি হয়েছে। এবার এই জলবায়ুর পরিবর্তনে নিরক্ষীয় জলবায়ুর যে প্রভাব, সেই প্রভাব সম্পর্কে আমরা জানবো। জলবায়ু পরিবর্তনের ফলে নিরক্ষীয় জলবায়ুতে নানা প্রভাব পড়েছে। যেমন বিভিন্ন দেশে এই জলবায়ু অঞ্চলে খরা, বন্যা, এরকম বিভিন্ন ঘটনা আছে, প্রাকৃতিক দুর্যোগের ঘটনা নিত্য নৈমিত্তিক হয়ে চলেছে। যেমন কেনিয়া, ইথিওপিয়া প্রভৃতি আফ্রিকা মহাদেশের দেশসমূহে একটি ব্যাপক খরা এবং দুর্ভিক্ষের পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। তাছাড়া আমাজন যে অববাহিকা আছে, আমাজন অববাহিকার সেলভা অরণ্যের ধ্বংসের প্রভাব এই জলবায়ুর উপর ব্যাপকভাবে পড়েছে। তাই এই অরণ্যে বৃষ্টিপাতের পরিমাণও অনেকটা আগে থেকে কমে গেছে, এবং এই জলবায়ু পরিবর্তনের যে প্রভাবজনিত ফল সেটাই কিন্তু এর প্রমাণ দিচ্ছে। এই অঞ্চলে নতুন বৃক্ষরোপণ, বন সংরক্ষণ, গ্রিনহাউস গ্যাস নির্গমন বন্ধ, এইগুলো বন্ধ করে এই জলবায়ু অনেকটাই রক্ষা করা যেতে পারে।
এবার এখানে স্বাভাবিক উদ্ভিদের মধ্যে প্রথমটাই হচ্ছে প্রধান, সেটা হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য হওয়ায় এখানে চিরহরিত উদ্ভিদ যেমন রোজউড, আয়রনউড, আবলুস, মেহগনি, সেগুন, ব্রাজিল নাট, রবার, জাপটি, কর্পূর, সিংকোনা, বাঁশ, বেত, পাম এইগুলো প্রধান লক্ষ্য করা যায়। এছাড়াও লবণাম্য উদ্ভিদ ম্যানগ্রোভ অরণ্যে অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সেখানে কিন্তু লবণাম্য উদ্ভিদ লক্ষ্য করা যায়। আর এই অরণ্যের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে চিরহরিত বৃক্ষের বিস্তার বেশি এখানে, তারপরে বৃক্ষগুলির উচ্চতা সবচেয়ে বেশি এবং উচ্চতা অনুযায়ী এদের একটা স্তর ভিত্তিক একটা স্তর বিন্যাস কিন্তু লক্ষ্য করা যায়। অনেক সময় এখানে আরোহী এবং পরগাছার প্রাধান্য লক্ষ্য করা যায়। এছাড়াও ঘন যেখানে বৃক্ষ রয়েছে সেই অসংখ্য গাছের ডালপালা, সুপ্রশস্ত লম্বা পাতা, এগুলোকে উপরের দিকে পরস্পর মিলে যায় এবং ছাদার মতো একটা ছাতার সৃষ্টি করে, একটা নিশ্চিত্র আচ্ছাদন সৃষ্টি করে, যাকে চাঁদোয়া বলা হয়। এছাড়াও এখানে যেহেতু অসংখ্য শাখা প্রশাখাযুক্ত গাছগুলো এখানে ঘনভাবে থাকে, সেই জন্য সূর্যালোক মাটিতে প্রবেশ করতে পারে না বলে চলে এবং সেখানে চিরগোধূলি অঞ্চলের সৃষ্টি হয়। এছাড়া এখানকার যে কাঠ, সেই গাছের কাঠগুলো খুবই শক্ত। আর জীবজন্তুর মধ্যে এখানে মাটির উপর বিচরণশীল প্রাণীর মধ্যে শাকাশি প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া মাংসাশী খুব কম, যেমন অ্যানাকোন্ডা সাপ এই অঞ্চলে লক্ষ্য করা যায়। এছাড়া বুনো শুয়োর, হাতি, ইঁদুর, হরিণ, ময়ূর, কচ্ছপ, মাকড়সা, মাছি, উই, রক্তচোষা পোকা এগুলো লক্ষ্য করা যায়। এছাড়া চাঁদোয়ার উপরে বসবাস করে যেমন টিয়া পাখি, বিলগাট, কাঠবেড়ালি, বানর এগুলো লক্ষ্য করা যায়। আর মধ্যাঞ্চলে যেমন স্তন্যপায়ী প্রাণী যেমন শিম্পাঞ্জি, গরিলা, জাগুয়ার এগুলো লক্ষ্য করা যায়। এভাবে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে পরিচালন পদ্ধতি বৃষ্টিপাত সংঘটিত হওয়ার ফলে এখানে বার্ষিক যে বৃষ্টিপাতের গড় পরিমাণ প্রায় বেশি এবং বিশ্বের এই অঞ্চলটা হচ্ছে আর্দ্রতম অঞ্চল। তো এই হচ্ছে মোটামুটি নিরক্ষীয় অঞ্চলের অবস্থান, এর বৈশিষ্ট্য এবং জলবায়ুর উপর প্রভাব এবং প্রধান স্বাভাবিক উদ্ভিদ। এরপরে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ জলবায়ু অঞ্চল সম্পর্কে জানবো, সেটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল। এটা হচ্ছে 10 থেকে 25 ডিগ্রি উভয় গোলার্ধের অক্ষাংশ বরাবর অধিকাংশ সময় ঋতু অনুসারে বিপরীতমুখী মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত ঋতুভিত্তিক যে পরিবর্তনশীল অঞ্চল, সেই পরিবর্তনশীল অঞ্চলকে আমরা মৌসুমী জলবায়ু অঞ্চল বলব। এই জলবায়ু অঞ্চল বিভিন্ন পরিচিত, যেমন কর্কট এবং মকর ক্রান্তীয় প্রদেশীয় অঞ্চলে মৌসুমী জলবায়ুর মিলিত হওয়া একে বা ক্রান্তীয় পূর্ব প্রান্তীয় জলবায়ু বলা হয়। তারপরে হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে ক্ষণস্থায়ী আর্দ্র ঋতু এবং দীর্ঘস্থায়ী শুষ্ক ঋতু পর্যায়ক্রমে আবর্তিত হওয়ার ফলে এখানে আর্দ্র শুষ্ক জলবায়ু অঞ্চল বলা হয়ে থাকে। তাছাড়া ভারতীয় যে উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশে বিস্তৃত অঞ্চলে এই জলবায়ুর যে বৈশিষ্ট্যগুলি আদর্শরূপে দেখা যায়, তাকে ভারতীয় জলবায়ুর বা ভারতীয় প্রকৃতি জলবায়ু বলা হয়। প্রথমে বললাম যে সাধারণভাবে উভয় গোলার্ধের ক্রান্তীয় মণ্ডলে অর্থাৎ 10 থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যে পূর্বাংশ অঞ্চলটি এর অবস্থান, আর দক্ষিণ পূর্ব এশিয়াতেও প্রায় 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। আবার ছদ্ম মৌসুমে প্রভাবিত অঞ্চল উপক্রান্তীয় মণ্ডলেও মৌসুম জলবায়ু পরিলক্ষিত হয়ে থাকে। এবার আমরা মহাদেশগত যে অবস্থান, সে মহাদেশগত অবস্থানগুলো সম্পর্কে জানব। যে মুখ্য অঞ্চল বা আদর্শ অঞ্চল দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পাকিস্তান থেকে জাপান পর্যন্ত যে বিস্তৃত অঞ্চলটি মৌসুমী জলবায়ুর বৃহত্তম এবং আদর্শ অঞ্চল রূপে চিহ্নিত। যেমন সম্পূর্ণ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম এবং আংশিকভাবে দক্ষিণ পূর্ব চীন, দক্ষিণ জাপান, পশ্চিম ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া, তাইওয়ানের কিছু অংশবিশেষ এবং দক্ষিণ ইরিয়ানা জায়া এই অঞ্চল। আর গৌণ অঞ্চলের মধ্যে যেমন রয়েছে আফ্রিকা, এই পূর্ব উপকূলের মাদাগাস্কারের পশ্চিমাংশ, যেটা মোজাম্বিক, তানজানিয়া, পশ্চিম উপকূলে গিনি, সিয়েরা
লিওন, লাইবেরিয়া, কোত দা আইভেরি, দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব উপকূলের গায়ানা, ফরাসি গায়ানা, ভেনেজুয়েলা, সুরিনাম, ব্রাজিলের উত্তর পূর্বাংশ এবং উত্তর আমেরিকার পুয়ের্তো রিকো, আমেরিকার প্রজাতন্ত্র মেক্সিকোর পূর্ব এবং দক্ষিণ পূর্ব উপকূল, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, ওসিয়ানিয়া এবং ওশিয়ানার মধ্যে অস্ট্রেলিয়া এর অন্তর্গত। এবার আমরা এই যে মৌসুমী জলবায়ু, সে মৌসুমী বায়ু, সেই তার উপর প্রভাব সর্বাধিক, অর্থাৎ মৌসুমী বায়ু বিজ্ঞানী এডওয়ার্ড হ্যালি সর্বপ্রথম মৌসুমী শব্দটি ব্যবহার করেছিলেন, যেটা আরবি শব্দ মৌসুম থেকে এসছে, যা মালয়ালম শব্দ মনসিন এবং উদ্ভূত। দুটোরই অর্থ হচ্ছে ঋতু। তাই বায়ুর উষ্ণতা এবং চাপের পার্থক্যের জন্য শীত ও গ্রীষ্ম ঋতু ভেদে দিক পরিবর্তনকারী এবং বিপরীত দিক থেকে আগত নিয়মিত এবং ধারাবাহিকভাবে প্রবাহিত সাময়িক বায়ু প্রবাহকে মৌসুমী বায়ু প্রবাহ বলে। এবং এটি সাধারণত স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর যে বৃহৎ সংস্করণ বা ঋতুগত সংস্করণ বলা হয়ে থাকে। এই মৌসুমী বায়ুর উৎপত্তি নিয়ে অনেক মতবাদ বা মতভেদ বা মত পার্থক্য আমরা লক্ষ্য করি। যেমন সমগ্র ভারত উপমহাদেশে প্রতি বছরই এর আবির্ভাব বা এর প্রভাব আমরা দেখে থাকি এবং এই সকল দেশের আর্থসামাজিক জীবনযাত্রাতে এর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এই মৌসুমী বায়ুর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন প্রাচীন এবং নানা আধুনিক তত্ত্ব গড়ে উঠলেও যে তত্ত্বগুলোর মধ্যে কিছু অন্তর্নিহিত সত্য থাকতে পারে বলে মনে হয়, সেগুলো যেমন আমরা নিচে আলোকপাত করব। যেমন প্রথমটা হচ্ছে, প্রাচীনকাল থেকেই যেমন গ্রিক, রোমান, আরবীয়, ভারতের বিভিন্ন জলবায়ু বিজ্ঞানী থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এই তত্ত্বগুলো গড়ে উঠেছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রাচীন মতবাদ। প্রথমটা হচ্ছে ক্লাসিক্যাল থার্মাল কনসেপ্ট বা প্রথাগত তাপীয় ধারণা। ইংরেজ বিজ্ঞানী এডওয়ার্ড হ্যালি এবং তার সহযোগীরা 1686 খ্রিস্টাব্দে মৌসুমী বায়ু উৎপত্তি সম্পর্কে একটা প্রথাগত তাপীয় ধারণা প্রদান করেছেন এবং এই তাপীয় ধারণায় মৌসুমী বায়ুকে সাধারণভাবে জলবায়ু এবং স্থলবায়ু এবং সমুদ্র বায়ু এক বিশাল সংস্করণ হিসাবেই চিহ্নিত করা হয়। তারপর হচ্ছে বায়ুচাপ বলয়ের স্থানান্তর বা ফনের তত্ত্ব। 1951 খ্রিস্টাব্দে আবহাওয়া বিজ্ঞানী প্রফেসর এইচ ফন প্রদত্ত এই তত্ত্বের মূল কথা হলো, গ্রীষ্মকালে এবং শীতকালে পৃথিবীর বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে উত্তর দিকে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থান করে এবং তাপীয় যে নিরক্ষরেখা এই সময় উত্তর অক্ষাংশে অবস্থান করে। ফলে নিরক্ষরেখা এবং তাপীয় নিরক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল, যেটা দক্ষিণ পূর্ব আয়নবায়ুর অন্তর্গত হয়ে যায়। পরে এই নিরক্ষরেখাকে অতিক্রম করে এই বায়ু ফেরলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে এবং বেঁকে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা এ নামে পরিচিতি লাভ করেছে। একইভাবে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালে বায়ুচাপ বলয়গুলি প্রায় 5 ডিগ্রি দক্ষিণে অগ্রসর হওয়ায় উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয় এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু নামে পরিচিত। আরও একটা তত্ত্ব রয়েছে, সেটা হচ্ছে জেফ্রিজের তত্ত্ব। জলবায়ুবিদ জেফ্রিজ মনে করেছেন যে বায়ুর নিচের স্তরে স্থলভাগ থেকে, অর্থাৎ জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহের জন্য এই সময় বায়ুর উপরের স্তরে স্থলভাগ এবং স্থলভাগের থেকে জলভাগের দিকে অর্থাৎ বিপরীত দিকে বায়ু প্রবাহিত হয়। এবং জেফ্রিজ এই গাণিতিক প্রমাণের সাহায্যে দেখেছিলেন যে বায়ুমণ্ডলের প্রায় 2.1 বা 2.1 কিলোমিটার উপরে বায়ু সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের বা বায়ু প্রবাহের ঠিক বিপরীত দিকে প্রবাহিত হয়। বায়ুমণ্ডলে এই নিচের স্তরে বায়ু যখন পশ্চিম দিক থেকে আকর্ষিত হয়, তখন বায়ুর উষ্ণতা এবং চাপের পার্থক্যেই বায়ুমণ্ডলের 3 কিলোমিটার উপরে এটি পূর্ব দিকে প্রবাহিত হয়। জেফ্রিজের এই যুক্তি একসময় যথেষ্ট আলোড়ন তোলে। এরপরে যে তত্ত্ব, সেটা হচ্ছে থার্মাল ইঞ্জিন তত্ত্ব বা থার্মাল ইঞ্জিন থিওরি। থার্মাল ইঞ্জিন তত্ত্বের প্রবক্তা হচ্ছে
পি কোটেশ্বরম নামে জনৈক ভারতীয় আবহাওয়াবিদের প্রফেসর এইচ ফন এই তত্ত্ব অনুসারে মৌসুমী বায়ুর উৎপত্তির কারণ হিসাবে তিনি সুউচ্চ তিব্বত মালভূমির উষ্ণতার প্রভাবকে দায়ী করা হয় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে প্রায় 4000 মিটার উচ্চতায় অবস্থিত তিব্বত মালভূমিতে এপ্রিল মাসে প্রচুর বজ্র বিদ্যুৎ সহ ঝড় হয় এবং ঘনীভবনের কারণে এই বায়ুমণ্ডলের প্রচুর নির্যাপ জমা হয়। এর ফলে তিব্বত মালভূমিতে তাপজনিত পরিচলন স্রোতের সৃষ্টি হয়, যা উপমহাদেশের পরিচলন স্রোত অপেক্ষা অনেক বেশি শক্তিশালী হয়ে পড়ে। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে নিচের যে বাতাস তিব্বত মালভূমির উপরে উঠে দ্রুত উপরের দিকে ছড়িয়ে পড়ে এবং তিব্বত মালভূমির উপরে প্রায় বায়ুমণ্ডলের 8 থেকে 12 কিলোমিটার উচ্চতায় একটি উচ্চচাপ কেন্দ্র বিশিষ্ট প্রতি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। এই উচ্চচাপযুক্ত কেন্দ্র থেকেই বহির্গামী বাতাস ভারত মহাসাগরের উপরে নেমে আসে। আবার এই উচ্চচাপের শূন্যস্থানকে পূরণ করার জন্যই আরব এবং বঙ্গোপসাগর থেকে বাতাস ভারতীয় উপমহাদেশের সাথে ছুটে আসে এবং নিরক্ষরেখা থেকে অতিক্রম করে এই বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে পরিণত হয় এবং এই তত্ত্বটি মৌসুমী বায়ুর উৎপত্তির ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় তত্ত্ব হিসাবেই পরিচিতি লাভ করেছে। এরপরে আমরা মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত যে আধুনিক মতবাদ বা মডার্ন থিওরি সে সম্পর্কে জানবো। প্রথমটা হচ্ছে জেট বায়ু সংক্রান্ত তত্ত্ব বা জেট স্ট্রিমযুক্ত তত্ত্ব। মৌসুমী বায়ুর উৎপত্তি সম্পর্কিত সবচেয়ে যে বিজ্ঞানসম্মত তত্ত্ব সেটা হচ্ছে জেট বায়ু তত্ত্ব বা জেট বায়ু প্রবাহ তত্ত্ব। জেট বায়ু প্রবাহ হলো যে উচ্চ ট্রপোস্ফিয়ারে একটা দ্রুত পরিবাহী শক্তিশালী সংকীর্ণ বায়ুস্রোত। এই উচ্চ ট্রপোস্ফিয়ারে প্রবাহিত উপক্রান্তীয় পশ্চিমী জেট ও ক্রান্তীয় জেট বায়ু প্রবাহের সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক রয়েছে বলেই আবহবিদরা মনে করেছেন এবং মে মাসের মধ্যভাগে উত্তর ভারতে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু প্রবাহ হঠাৎ দুর্বল হয়ে পড়ে এবং হিমালয় থেকে আরও উত্তরে অবস্থান করে থাকে। এই পশ্চিমী জেট বায়ু প্রবাহ সরে গেলে ভারতীয় উপমহাদেশে মৌসুমী বায়ুর আগমন হয়ে থাকে বা আগমন শুরু হয়। এরপরে পশ্চিমী জেট বায়ু প্রবাহের অনুপস্থিতিতে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত ক্রান্তীয় পূবালি জেট বায়ু ভারতের দক্ষিণ অংশে যেটা 20 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত সেখানে অবস্থান করে থাকে, যা মৌসুমী বায়ুকে অধিক সক্রিয় করে তোলে এবং সেখানে প্রচুর বৃষ্টিপাত ঘটে থাকে। এরপর আফ্রিকার পশ্চিম উপকূলের উচ্চ ট্রপোস্ফিয়ারেও ঠিক একইভাবে এই পূবালি জেট বায়ু প্রবাহের সন্ধান পাওয়া গেছে, যা আফ্রিকার মৌসুমী বায়ুকেও প্রভাবিত করে থাকে। এরপরে হচ্ছে বায়ুপুঞ্জ তত্ত্ব বা এয়ার মাস থিওরি। এখানে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আন্তঃক্রান্তীয় যে মিলন অঞ্চল যেটা আইটিসিজেড যে অঞ্চলে মিলিত হয়, এই আইটিসিজেডের অবস্থানে এটা সময়ের সঙ্গে সঙ্গে সাপেক্ষে সেটা পরিবর্তিত হয়ে থাকে। এটা গ্রীষ্মকালে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর যখন লম্বভাবে বিরোধ দেয়, তার ফলে এই আইটিসিজেড উত্তর দিকে আরও সরে যায়। এটা সিন্ধু গঙ্গা সমভূমির উপর অবস্থান করে থাকে, যার অবস্থান হচ্ছে অক্ষাংশ দিক থেকে 20 থেকে 25 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এই বিস্তৃত নিম্নচাপযুক্ত অঞ্চলকে মৌসুমী ট্রাপ বা মনসুন ট্রাপ বলা হয়ে থাকে। এই নিম্নচাপের আকর্ষণেই দক্ষিণ পূর্ব আয়ুর্বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে এবং থেরলে সূত্র অনুসারে উত্তর পূর্ব দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম বায়ুরূপে ভারতের উপর দিয়ে প্রবাহিত হয় এবং দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু যেখানে উত্তর পূর্ব আয়ুর্বায়ুর সঙ্গে মিলিত হয়েছে এবং তাকে তখন সেখানে মৌসুমী সীমান্ত বা মনসুন ফ্রন্ট বলে। এই অনুরূপভাবে শীতকালে দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ুর্বায়ুর ক্ষেত্রেও ঠিক একই অবস্থার সৃষ্টি হয়। এইচ ফন এর মতে যে মৌসুমী বায়ু যা ক্রান্তীয় এশিয়ার উপর দিয়ে প্রবাহিত হয় তা হলো নিয়ত বায়ু প্রবাহের একটা পরিবর্তিত রূপ। এরপরে হচ্ছে মনেক্স বা মৌসুমী গবেষণা, যেটা মনসুন এক্সপেরিমেন্ট, একটা বিশেষ কর্মসূচি যে বায়ুমণ্ডলে গবেষণা প্রকল্পের তত্ত্বাবধানে মৌসুমী জলবায়ুর গবেষণার একটা বিশেষ কার্যক্রম স্থির করা হয়, যা মৌসুমী গবেষণা বা মনেক্স নামেই পরিচিতি লাভ করেছে।
তাহলে এইভাবে বিভিন্ন তত্ত্ব থেকে একটা বিষয় আমাদের যে পরিষ্কার হয়েছে যে গ্রীষ্মকালে ভারতীয় উপমহাদেশে নিম্নচাপ সৃষ্টি হয় এবং তার ফলেই উচ্চচাপ যুক্ত যে ভারত মহাসাগর, সেই ভারত মহাসাগর থেকে বায়ু প্রবাহ দ্রুত ছুটে আসে এবং সরি মৌসুমী বায়ুকে প্রভাবিত অঞ্চলে মৌসুমী জলবায়ুর সৃষ্টি করেছে। প্রথমটায় ভৌগোলিক অবস্থান বললাম যে 10 থেকে প্রায় 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে উভয় গোলার্ধের অবস্থান লক্ষ্য করা যায়। আর দেশীয় অবস্থার আদর্শ জলবায়ু বললাম, আর ছদ্ম জলবায়ু সেটা বললাম। এরপরে আমরা মৌসুমী জলবায়ু যে প্রধান প্রধান বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আলোচনা করব। পৃথিবীর একটা অন্যতম একটা বৈচিত্র্যপূর্ণ বা বৈচিত্র্যময় জলবায়ু হচ্ছে মৌসুমী জলবায়ু। এর অনেক ভাগ রয়েছে বললাম, যে ক্রান্তীয় পূর্ব প্রান্তের মৌসুমী জলবায়ু অঞ্চল, ভারতীয় আদর্শের ভারতীয় জলবায়ু অঞ্চল, উপক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, এইভাবে নানাভাবে জোন ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক এর শ্রেণীবিভাগ রয়েছে। প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে উষ্ণতা সংক্রান্ত। এর গ্রীষ্মকালীন যে উষ্ণতার গড় সেটা প্রায় 27 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস হয়। আবার সেটা উত্তর ভারতের যে সমভূমি সেখানে প্রায় 38 থেকে প্রায় 49 ডিগ্রি হয়ে থাকে। পশ্চিমবঙ্গের সেখানেও 45 থেকে প্রায় 49 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করে। এবং গ্রীষ্মকালে যেখানে জলীয় বাষ্পের আধিক্য সেটা বেশি লক্ষ্য করা যায় এবং সেখানে বাতাসে প্রচুর জলীয় বাষ্প মিশ্রিত থাকে। শীতকালের উষ্ণতা এখানে প্রায় 19 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক উষ্ণতার প্রসার প্রায় 5 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। আর দৈনিক উষ্ণতার প্রসার পরিমাণ হচ্ছে 8 থেকে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস মধ্যে থাকে। আর গ্রীষ্মকালে মে জুন মাসে ভারতীয় উপমহাদেশে কি হয়, উত্তর মধ্যভাগে তাপপ্রবাহ চলে এবং সেখানে যে উষ্ণতাটা লু বায়ু, সেই লু বায়ু কিন্তু প্রবাহিত হয়। এরপরে হচ্ছে বায়ুচাপ এবং বায়ু প্রবাহ সংক্রান্ত। মৌসুমী জলবায়ু অঞ্চলে বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ বৈশিষ্ট্যগুলো হলো, সেটা হচ্ছে গ্রীষ্মকালীন বায়ুচাপ এবং বায়ু প্রবাহ। গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণের সঙ্গে সঙ্গে মধ্য এশিয়ার তাপমাত্রা অত্যন্ত বেশি বৃদ্ধি পায়, যার ফলে সেখানে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি করে এবং এই সময় সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ সর্বাধিক বেশি থাকে, সেখানে উচ্চচাপ কেন্দ্র বিরাজ করে। এই অবস্থায় ক্রান্তীয় সমুদ্রের উচ্চচাপ কেন্দ্র থেকে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয় এবং সেটা ভারতীয় যে উপমহাদেশে মৌসুমী বিস্ফোরণ নামে চিহ্নিত বা পরিচিতি লাভ করেছে, যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারাই হয়ে থাকে। এরপরে হচ্ছে শীতকালে সূর্যের দক্ষিণায়নের সময় স্থলভাগে উচ্চচাপ এবং জলভাগে নিম্নচাপ বিরাজ করে। এর ফলে উচ্চচাপ যুক্ত স্থলভাগ থেকে শুষ্ক শীতল বায়ু নিম্নচাপ কেন্দ্রের দিকে অর্থাৎ জলভাগের দিকে ছুটে আসে। এর ফলে ভারতবর্ষে উত্তর পূর্ব যে মৌসুমী বায়ু, যেটা শীতকালীন শুষ্ক মৌসুমী বায়ু নামে পরিচিতি লাভ করেছে। এইভাবে বায়ুর বিপরীত প্রবাহ লক্ষ্য করা যায়। একটা গ্রীষ্ম এবং শীতে উভয় ঋতুতে মৌসুমী বায়ু প্রায় 180 ডিগ্রি, কমপক্ষে প্রায় 120 ডিগ্রি তার দিক পরিবর্তন করে থাকে। এবং শীতকালে আইটিসিজের নিরক্ষরেখা থেকে দক্ষিণে সরে দিকে অবস্থান করে, যার ফলে বায়ুচাপ বলয়গুলো কিছুটা দক্ষিণে সরে যায়। তখন উত্তর গোলার্ধে, বিশেষত উত্তর ভারতের দিকে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই রাজ্যগুলোতে পশ্চিম বায়ুর যে প্রভাব সেটা বেশি হয়। তখন ভূমধ্যসাগর থেকে আগত জলীয় বাষ্পগুলো উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করে এবং উত্তর ভারতে ঝড়, বৃষ্টি, তুষারপাত এগুলো ঘটে থাকে, যে ঘটনাকেই পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। আবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বলে স্থানীয়ভাবে সেখানে প্রচুর বজ্র বিদ্যুৎ সহ ঝড়, শিলাবৃষ্টি এগুলো সৃষ্টি করে থাকে এবং এই বায়ুগুলো বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। যেমন উত্তর পশ্চিম দিক থেকে এই ঝড়টা আসে বলে তখন তাকে নর ওয়েস্টার বলা হয়। এরপরে হচ্ছে বৃষ্টিপাত সংক্রান্ত বৈশিষ্ট্য। মৌসুমী জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের বৈশিষ্ট্য হচ্ছে ঋতু বৈচিত্র্য, অর্থাৎ মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভিত্তি হচ্ছে বৃষ্টিপাত। যেমন
বৃষ্টিহীন শীতকাল, বৃষ্টিহীন গ্রীষ্মকাল, বর্ষাকাল হচ্ছে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনকাল এবং মৌসুমী বায়ুর প্রত্যগমনকাল। গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 150 থেকে 200 সেন্টিমিটার এবং মাঝে মধ্যে সেখানে খরা এবং বন্যার সৃষ্টি হয়। অনেক সময় এভাবে মৌসুমের যা খামখেয়ালিপন আছে, খামখেয়ালিপনা হঠাৎ কোনো কোনো বছর আগে চলে আসে, কোনো বছর পরে চলে আসে। এই মৌসুমের খামখেয়ালিপনার জন্যই কোনো কোনো বছর বৃষ্টিহীন হয় এবং খরা পরিস্থিতি সৃষ্টি করা হয়, এবং কোনো কোনো বছর ডিসেম্বর মাসে প্রশান্ত মহাসাগরেও পেরু উপকূলে এল নিনোর প্রভাব হলে সেখানে ভারতে বৃষ্টিপাত কম হয় এবং সেখানে খরা সৃষ্টি হয়। আবার কোনো কোনো বছর কি হয় যে এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে নানান ঘূর্ণিবাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। যেমন এই ঘূর্ণিবাতগুলি পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ সংলগ্ন অঞ্চলে ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন, দক্ষিণ চীন সাগরে টাইফুন, জাপানের টাইফু, আরব এবং বঙ্গোপসাগরে সাইক্লোন বা ভারতের সাইক্লোন নামে পরিচিত। এইভাবে আকস্মিকভাবে কোনো কিছু প্রাধান্য যা বৃদ্ধি পায়। এশিয়া মহাদেশের দক্ষিণ অংশে বিরাট নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জুন মাসের প্রথম ভাগে ভারতের প্রচণ্ড বৃষ্টিপাত ঘটায় এবং সেই ঘটনাকে মৌসুমী বিস্ফোরণ বা ব্লাস্ট অফ মনসুন বলা হয় থাকে। এরপরে জলবায়ু পরিবর্তনের মৌসুমের যে প্রভাব সেটা দেখতে হবে একটু আমাদের। ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পূর্ব দিকে পশ্চিমে জলবায়ু লক্ষ্য করা যায়। সেই হিসাবে পশ্চিমাংশ থেকে পূর্ব যত যাওয়া যায় বৃষ্টিপাতের পরিমাণ ততই বাড়তে থাকে। ভারতের উত্তরভাগের পশ্চিমাংশ অপেক্ষা পূর্বাংশে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বেশি, কিন্তু সাম্প্রতিক পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের প্রভাবে মৌসুমী জলবায়ুর প্রভাব তখন পড়েছে। উদাহরণ হিসাবে উল্লেখ করা যেতে পারে যে উত্তর পূর্ব ভারতের মেঘালয়, অরুণাচল প্রদেশ, অসম বিগত প্রায় 20 বছরে বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 10% কমে গেছে, এবং তার ফলে অন্যদিকে ভারতের পশ্চিমাংশ আবার বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 100 সেন্টিমিটার নিচে ছিল। সেখানে স্থান বিশেষে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 25% বা 25% বৃদ্ধি পেয়েছে। এইভাবে একবিংশ শতাব্দীর প্রথম দশকে জম্মু কাশ্মীরে প্রায় হড়পাবান বা ফার্স্ট ফ্ল্যাড, রাজস্থানে বন্যা, এমনকি অতি বর্ষণের ফলে মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্ট প্রচণ্ড বৃষ্টিপাত হয়, যা আরব সাগরে মিশ্রিত হয়ে লবণাক্তের পরিমাণ সাময়িকভাবে কমিয়ে দিয়েছে। এইভাবে জলবায়ুর যে পরিবর্তন, সেই পরিবর্তনের প্রভাবে মৌসুমী জলবায়ু অঞ্চলে ঘন ঘন ঘূর্ণিঝড়ের তাণ্ডব সেটা বৃদ্ধি পেয়েছে, এবং বিগত 10 বছর যদি লক্ষ্য করে সেখানে আইলা, লাইলা, সিডার, নার্গিস, মার্সেন, পুনম, নীলম ছাড়াও ফনি, থাইলিন বা ফিলিন এই ঝড়ের তাণ্ডব কিন্তু প্রায় লক্ষ্য করা গেছে। এছাড়াও বজ্রপাতের পরিমাণ পূর্বের থেকে প্রায় 35% বেড়েছে, যা বায়ুমণ্ডলীয় গোলযোগ এবং জলবায়ুর যে অস্থিরতা, সে অস্থিরতার কারণে কিন্তু ঘটেছে। বর্তমানে এই বজ্রপাত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, যা পূর্বে প্রায় ছিল না বললেই চলে। তাহলে এই হচ্ছে জলবায়ু পরিবর্তনের মৌসুমী বায়ুর প্রভাব এবং এর প্রধান প্রধান বৈশিষ্ট্য। এবং তোমরা জানো যে ভারতে জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সর্বাধিক লক্ষ্য করা যায় বা প্রভাব লক্ষ্য করা যায়, সেই জন্যই ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়ে থাকে। এরপর আমরা আরও একটা গুরুত্বপূর্ণ জলবায়ু অঞ্চল, যেটা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বা মেডিটেরিয়ানিয়ান ক্লাইমেট, সে সম্পর্কে জানব। উভয় গোলার্ধে উষ্ণনাতিশীতোষ্ণ মণ্ডলে মহাদেশগুলির পশ্চিমাংশ প্রধানত ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল। এই তীরবর্তী অঞ্চলে আর্দ্র এবং মৃদু শীতল, শুষ্ক এবং উষ্ণ গ্রীষ্মকাল এবং সারা বছর পর্যাপ্ত উজ্জ্বল সূর্য কিরণযুক্ত অঞ্চলকে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল বলা হয়। এই উপক্রান্তীয় অঞ্চলে
জলবায়ুতে গ্রীষ্মকাল শুষ্ক এবং শীতকালে বৃষ্টিপাত হওয়াকে উপক্রান্তীয় শুষ্ক গ্রীষ্মযুক্ত অঞ্চল বলা হয়, যেটা কোপেনের সিএস জলবায়ুর অন্তর্গত, অর্থাৎ ক্যাপিটাল সি এবং স্মল এস সিএস জলবায়ুর অন্তর্গত। এবং উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলে মহাদেশের পশ্চিম প্রান্তে ভূমধ্যসাগর জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আদর্শরূপে বিকশিত হওয়ায় একে উষ্ণ নাতিশীতোষ্ণ পশ্চিম প্রান্তীয় জলবায়ু বলা হয়। যেহেতু মৃদু উষ্ণ এবং মৃদু শীতল শীতকাল এবং সারা বছর রৌদ্রকরোজ্জ্বল মনোরম আবহাওয়া থাকায় বিশ্বের বহু পর্যটক এই ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলের অবসর যাপন এবং বিনোদনের জন্য আসে, তাই একে পৃথিবীর বিনোদন জলবায়ু বা বিনোদনের রিক্রিয়েশন ওয়েদার বা রিক্রিয়েশন ক্লাইমেটিক জোন হিসাবে চিহ্নিত করা হয়। এরপরে আমরা এর যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানবো। উভয় গোলার্ধে মধ্য অক্ষাংশীয় যে নাতিশীতোষ্ণ মণ্ডল মোটামুটি 30 থেকে 40 ডিগ্রি বা 30 থেকে 45 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ রেখার মধ্যে রেখার মধ্যে এর অবস্থান। পৃথিবীর যে মোট স্থলভাগ, সেই স্থলভাগের প্রায় 1.7% এলাকায় এই জলবায়ু বিরাজ করে। প্রধান যে দেশ, সেই প্রধান দেশগুলোর মধ্যে হচ্ছে 3টে মহাদেশ প্রধান, 19টি দেশে এই জলবায়ু সর্বাধিক লক্ষ্য করা যায়। প্রথমটা হচ্ছে ইউরোপ। ইউরোপের দক্ষিণ প্রান্তে পর্তুগাল, ফ্রান্স, স্পেন, ইতালি, গ্রিস, স্লোভেনিয়া, আলবেনিয়া, বসনিয়া হার্জেগোভিনা, মন্টেনিগ্রো, ক্রোয়েশিয়া, এই 10টি দেশ। আফ্রিকা মহাদেশের 5টা দেশ, যেমন আলজেরিয়া, টিউনিসিয়া, লিবিয়া, মরক্কো, মিশর 5টা দেশ। এবং এশিয়া মহাদেশের পশ্চিম প্রান্তে লেবানন, তুরস্ক, সিরিয়া, ইসরায়েল, এই 4টি দেশ। আর গৌণ অঞ্চলের মধ্যে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং তার মধ্য অক্ষাংশ, মধ্য এবং দক্ষিণাংশ, দক্ষিণ আমেরিকার চিলির মধ্য উপকূল এবং আফ্রিকা মহাদেশের কেপ প্রদেশ, ওশিয়ানা মহাদেশের অ্যাডিলেড এবং ভিক্টোরিয়া, পার্থ ও নিউজিল্যান্ডের দ্বীপসমূহ। এবার তোমরা জানো যে এই ভূমধ্যসাগর জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি? শীতকালের বৃষ্টিপাত, অর্থাৎ বৃষ্টিহীন গ্রীষ্মকাল এবং বৃষ্টিবহুল আর্দ্র শীতকাল। প্রথমে হচ্ছে উষ্ণতা, সারা বছর উষ্ণতা মাঝারি থাকে। সমুদ্র উপকূলে এবং উষ্ণ নাতিশীতোষ্ণমণ্ডলে অবস্থিত হওয়ায় সারা বছর সমভাবাপন্ন আবহাওয়া ভূমধ্যসাগর জলবায়ুর একটা অন্যতম বৈশিষ্ট্য। গড় বার্ষিক উষ্ণতা হচ্ছে প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস। শীত এবং গ্রীষ্মের উষ্ণতার খুব বেশি বা খুব কম হয় না, পার্থক্য খুবই কম। গ্রীষ্মকালীন উষ্ণতার ভিত্তিতে জলবায়ুকে 2টি অঞ্চলে ভাগ করা হয়। একটা হচ্ছে মৃদু গ্রীষ্মযুক্ত উপকূল অঞ্চল এবং উষ্ণ গ্রীষ্মযুক্ত অভ্যন্তরীণ অঞ্চল। এরপর হচ্ছে বৃষ্টিপাত সংক্রান্ত। এই জলবায়ু অঞ্চলের বৃষ্টিপাতের বৈশিষ্ট্য হচ্ছে শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল, অর্থাৎ সূর্যের উত্তরণের জন্য গ্রীষ্মকালে বায়ুচাপ বলয়গুলি উত্তরে যখন অগ্রসর হওয়ার ফলে বায়ুচাপ বলয়গুলির শুষ্ক আয়নবায়ুর প্রভাব বেশি পড়ে বলে সেখানে গ্রীষ্মকাল বৃষ্টিহীন থাকে। এবং আর্দ্র শীতকালে এই জলবায়ু অঞ্চলের সর্বাধিক বৈশিষ্ট্য শীতকালে বৃষ্টিপাত। শীতকালের বৃষ্টিপাত জলবায়ুর হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। তার কারণ হচ্ছে সূর্য যখন দক্ষিণায়ন, সে দক্ষিণায়নের ফলে বায়ুচাপ বলয়গুলি একটু দক্ষিণে সরে যায় এবং সরে যাওয়ার ফলে সেখানে আর্দ্র পশ্চিম বায়ুর প্রভাবে সেখানে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ সেটা হচ্ছে প্রায় 50 থেকে 80 সেন্টিমিটার। আর বৃষ্টিপাতের বৈচিত্র্য এই জলবায়ু অঞ্চলে বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের বৈচিত্র্য বিভিন্ন লক্ষ্য করা যায়। যেমন মহাদেশগুলির পশ্চিম প্রান্তে গড়ে প্রায় 30 থেকে 90 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। আবার আটলান্টিক উপসাগরের উপকূলে বা পূর্ব দিকে প্রায় ডালমেসিয়া উচ্চভূমিতে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 400 সেন্টিমিটার বেশি। অর্থাৎ অঞ্চল ভিত্তিক বা
বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের বিভিন্নতা লক্ষ্য করা যায়। বায়ুচাপ ও বায়ু প্রবাহ সংক্রান্ত ক্রান্তীয় উচ্চচাপ বলয়ে অবস্থান হওয়ার জন্য এখানে বায়ুচাপ থাকে প্রায় 1020 থেকে 1026 মিলিবার। এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অসংখ্য স্থানীয় বায়ুর আবির্ভাব এখানেই লক্ষ্য করা যায়, এবং এই স্থানীয় বায়ুগুলো এই স্থানের আবহাওয়ার বৈচিত্র্য সৃষ্টি করেছে। যেমন মিশরে উষ্ণ খামসিন প্রবাহ, ধূলিঝড়, তারপর এই বায়ু প্রায় 50 দিন ধরে প্রবাহিত হয়। আবার আড্রিয়াটিক উপসাগরে উপকূলবর্তী অঞ্চলে শীতল যে বোরা বায়ু প্রবাহ, সেটা শীতকালে ভূমধ্যসাগরের অঞ্চলে প্রতি ঘূর্ণবাতাস সৃষ্টি করে। আবার ভূমধ্যসাগরের পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টির ক্ষেত্রে এই শীতল বায়ুটা অত্যধিক দায়ী বলে মনে করা হয়। তারপরে হচ্ছে আবহাওয়াগত বৈশিষ্ট্য। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বছরের অধিকাংশ সময় আকাশ মেঘমুক্ত, রোদ ঝলমলে থাকে। দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রায় দেখা যায় না বললেই চলে। তাই নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড় এই অঞ্চল মাঝে মধ্যে শীতকালে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। তাহলে এই হচ্ছে তোমাদের প্রধান প্রধান জলবায়ু অঞ্চল, অর্থাৎ জলবায়ুর শ্রেণীবিভাগের ক্ষেত্রে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন বা জলবায়ুর শ্রেণীবিভাগ, যেটা কোপেনের শ্রেণীবিভাগটা ভালো করে পড়বে। এবং বাকি যে 3টে জলবায়ু অঞ্চল বলা হলো, প্রথমটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, তারপরে হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। প্রত্যেকটা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য ভালো করে পড়বে তোমরা। আশা করি এগুলো আগে তোমাদের জানা আছে, কোনো সমস্যা হবে না, খুবই সহজ বিষয়। তবুও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সরাসরি গ্রুপে করবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরের দিন আমরা এই বায়ুমণ্ডলের বাকি যে পার্টটা সেটা নিয়ে আলোচনা করব। আজকে আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ।